আল্লাহ রব্বুল আলামিন আমাদের এখানে যেমনি ভাবে ন্যাচারাল রিসোর্স দিয়ে দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, পাশাপাশি এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশাল জনগোষ্ঠী দিয়ে দিয়েছেন। এই জনগোষ্ঠীগুলোকে যদি কাজে লাগানো যায়, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায়, মেধাবী জনগোষ্ঠীকে গবেষণা খাতে কাজে লাগানো সম্ভব হয়, তাহলে এই দেশটিও উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে 5 বছরের বেশি সময় লাগবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب. শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাউফল এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় মেধাবী শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। কঠিন গরম, এই গরমের মধ্যেও আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন। এই প্যান্ডেলের প্রতিটি কানায় আজ মেধাবীদের পদচারণায় মুখরিত হয়েছে। আমরা দীর্ঘদিন পরে উন্মুক্ত পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাবেশ, এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কবি আব্দুল লতিফের একটা কবিতার কয়েকটি চরণ দিয়ে আপনাদের কথা শুরু করতে চাই। তিনি বলছেন, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আলোকিত করব চতুর্দিক, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, জাহাজ মোদের চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নাবিক, শত্রু মুক্ত দেশের মাটি রাখব সদাই পরিপাটি, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ পদাতিক। আমরা এই পৃথিবীকে আমাদের মেধার মাধ্যমে দেখিয়ে দিতে চাই, কোনো নির্দিষ্ট জায়গা, কোনো গণ্ডি আমাদেরকে সীমাবদ্ধ করে রাখতে পারে না। যদি মানুষের মধ্যে অদম্য স্পৃহা থাকে, তাহলে অদম্য স্পৃহা নিয়ে তারা পৃথিবীকেও পর্যন্ত জয় করে ফেলতে পারে। আপনারা জানেন, এই পৃথিবীতে যারা বিমান আবিষ্কার করেছে, দুই ভাইয়ের কথা আপনারা জানেন, অলভির রাইট এবং উইলবার রাইট। এই রাইট ভ্রাতাদ্বয় যখন বিমান আবিষ্কারের কথা চিন্তা করেছিল, তখন এলাকার মানুষেরা তাদেরকে পাগল বলা শুরু করেছিল। বলছে, এরকম পাগল হয় নাকি? বাতাসের চাইতে ভারী বস্তু বাতাসেই উড়বে, এটা কখনো সম্ভব নয়। কিন্তু তারা দীর্ঘ গবেষণার ফলে যখন তারা দেখিয়ে দিল যে বিমানও আকাশে উড়তে পারে এবং সেটা একা একা নয়, মানুষকে নিয়ে উড়তে পারে, তখন মানুষ বিস্ময়ে তাকিয়েছিল। পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য এই অদম্য স্পৃহা শক্তি যথেষ্ট। অর্থনৈতিক দৈন্যতা, শারীরিক সীমাবদ্ধতা মানুষকে কখনো ছোট করে না, মানুষকে সীমাবদ্ধতার গণ্ডিতে কখনো আবদ্ধ করে রাখে না। যদি তাই করত, তাহলে স্টিফেন হকিংসের মতো মানুষের জন্ম হতো না। যেই মানুষটা শরীর দিয়ে চলতে পারতেন না, হাত দিয়ে ধরতে পারতেন না, সেই মানুষটা তার অদম্য ইচ্ছা শক্তির ফলে পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় আবিষ্কার তিনি ঘটিয়েছেন। আইনস্টাইনের কথা আপনারা জানেন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তিনি ছিলেন, কিন্তু প্রাথমিক জীবনে এই মানুষটার জীবনের চিন্তা অথবা একাডেমিক এক্সিলেন্সির জায়গা খুব ক্ষুদ্র পরিসরে থাকলেও তার অদম্য স্পৃহা তাকে পৃথিবীব্যাপী পরিচয় ঘটিয়ে দিয়েছে। সুতরাং
আমরা নদীমাতৃক এই ভূখণ্ডের কোন এলাকায় বসবাস করছি এটা আমাদের জন্য কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের জন্য বিবেচ্য বিষয় হবে মেধা এবং মননকে যদি কাজে লাগাতে পারি আমরা, তাহলে বিশ্ব নেতৃত্ব আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যারা এখানে আপনারা উপস্থিত রয়েছেন, আজ থেকে 5 বছর 10 বছর বা 15 বছর পরে এই মানুষগুলোই এই বাংলাদেশের নেতৃত্বের আসনে বসবেন। আপনার জন্য হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, বাংলাদেশের ডিফেন্স ফোর্সগুলো, বাংলাদেশের বেসরকারি সেক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিওনো, এসটিও, এসপি, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এই বাংলাদেশের হাজারো হাজারো ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্রগুলোতে নিজের ক্যারিয়ারকে গঠন করার মধ্য দিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। আমাদের দেশের সবচেয়ে বড় দৈন্যতা এবং দুর্বলতা হচ্ছে সৎ এবং দক্ষ দেশপ্রেমিক নাগরিকের এই দেশে চরম ক্রাইসিস রয়েছে। এদেশের মেধার কোনো মূল্যায়ন হয় না। যারা মেধাবী তাদের মেধার মূল্যায়ন না হওয়ার কারণে আমরা দেখছি বুয়েটে পড়াশোনা করে 60% ছাত্র তারা বিদেশে চলে যায়, দেশে আর কখনো তারা ফেরত আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের মেধার যখন মূল্যায়ন দেওয়া হয় না, তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অবস্থান করে না, চলে যায়। অথচ এই বাংলাদেশে স্বাধীনতা উত্তর 54টি বছর আমরা পার করেছি। কিছু বেনিয়াদের হাতে এই দেশটা যখন গিয়েছে, দেশে শুধুমাত্র লুটপাট, লুটতরাজ আর খুন খারাপির রাজত্ব তারা কায়েম করেছে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, যখন আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, তখন এই বাংলাদেশ থেকে একটি শ্বেতপত্র ইন্টারিম গভর্নমেন্ট বের করেছে। সেখানে তারা লিখেছে 240 বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে শুধুমাত্র পাচার হয়ে গিয়েছে। আর এই পাচারের সাথে যারা জড়িত রয়েছে তারা নিঃসন্দেহে কোনো দিন মজুর, কুলি মজুর, রিক্সাওয়ালা অথবা কোনো শ্রমিক নয়। এই টাকা পাচারের সাথে যারা জড়িত তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চতর ডিগ্রি ধারণ করা একজন শিক্ষিত মানুষ। কিন্তু কি কারণে এই খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকাগুলো তারা দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছে, বিদেশে গিয়ে বড় বড় বিল্ডিং তারা তৈরি করেছে, লাক্সারিয়াস লাইফ লিড করছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো আলিশান জীবনযাপন তারা করছে। অথচ 9 মাস আগেও এই বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতার বুকের উপরে তারা গুলি ছড়ে শহীদ করে দিয়েছিল, তাদের দৃশ্যমান বিচার হয় নাই। এই বাংলাদেশ থেকে তারা টাকা পাচার করে দেদারসে জীবনযাপন করছে। এই সকল নেতাদের শিক্ষার হয়তো কোনো অভাব ছিল না, কিন্তু সুশিক্ষার অনেক বেশি ক্রাইসিস এদের মধ্যে ছিল। শিক্ষিত হয়েছে, তারা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা লুটতরাজ করেছে। বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছে, এই সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান। এই লিটল ড্রাগনভুক্ত ইকোনমিক্সের দেশগুলোকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব 50-60 বছরের ব্যবধানে এই কান্ট্রিগুলো এখন ডেভেলপ নেশনে পরিণত হয়েছে, উন্নত দেশে পরিণত হয়েছে। তাদের মাথাপিছু আয় 80,000 মার্কিন ডলার, 40,000 মার্কিন ডলার, 90,000 মার্কিন ডলার ছেয়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশে স্বাধীনতা উত্তর 54 বছর পেরিয়ে গেল, 3,000 মার্কিন ডলার এখনো আমাদের মাথাপিছু আয় আমরা পার করতে পারি নাই। এই বছরের বাজেটে দেখা গিয়েছে 2,820 মার্কিন ডলার আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে। রিজার্ভের পরিমাণ খুব বেশি ভালো না। অর্থনৈতিক সেক্টরগুলো এখনো ভঙ্গুর অবস্থার, ফ্রাজাইল অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। এই জায়গায় আমাদের থাকার কথা ছিল না। অথচ বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, যেখানে তরুণদের সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি। আগামী 2030 সাল পর্যন্ত বাংলাদেশে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তারুণ্যের এই জাগরণ আরো বেশি চলতে থাকবে। 2030 সালে 70% জনগোষ্ঠী হবে বাংলাদেশের কর্মক্ষম, যাদের বয়স হবে 18 থেকে 60 বা 62 বছর বয়সের মধ্যে। এ বাংলাদেশে ডিপেন্ডেন্ট পিপলের সংখ্যা বা বৃদ্ধ মানুষের সংখ্যা এখন মাত্র 9%। এই তারুণ্যকে কাজে লাগাতে পারলে পৃথিবীর সকল দেশ, চায়নার কথা আপনারা চিন্তা করেন, এই দেশের চায়নার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রতি বছর তাদের 80 থেকে 90 লক্ষ করে জনসংখ্যা কমে যাচ্ছে। পৃথিবীর বহু দেশ রয়েছে, অন্তত 56টা দেশ, যেখানে নেগেটিভ পপুলেশন, মাইনাস পপুলেশন, জনসংখ্যা হয় না। কিন্তু বাংলাদেশের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এটা একটা বড় নিয়ামত যে বাংলাদেশে এই ছোট্ট একটা ভূখণ্ড আমরা পেয়েছি। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের এখানে যেমনিভাবে ন্যাচারাল রিসোর্স দিয়ে দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, পাশাপাশি এই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিশাল জনগোষ্ঠী দিয়ে দিয়েছেন। এই জনগোষ্ঠীগুলোকে যদি কাজে লাগানো যায়, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায়, মেধাবী জনগোষ্ঠীকে গবেষণা খাতে কাজে লাগানো সম্ভব হয়, তাহলে এই দেশটিও উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে 5 বছরের বেশি সময় লাগবে না।
কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে। এগুলো যদি যুবকদের হাতে দিত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করে দিত, যারা লেখাপড়া করতে পারছে না, উপানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৃত্তি প্রকল্প চালু করে এখানে যদি শিক্ষার্থীদের প্যাট্রোনাইজ করা যেত, গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চলগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি ডিজিটালাইজেশন ফরম্যাটে নিয়ে এসে শিক্ষার আধুনিকায়নের মধ্য দিয়ে গ্রামের এই প্রজন্ম, এই মেধাবীদেরকে তুলে নিয়ে আসা সম্ভব ছিল, তাহলে এই দেশটা উন্নতির আরো উচ্চ জায়গায় আরোহণ করতে পারত। কিন্তু আশ্চর্য, আমরা এটা দেখি নাই। এরকম মেধাবীরা যারা সিঙ্গেল ডিজিট অর্জন করছে, লেখাপড়া ভালো করছে, জিপিএ 5 পাচ্ছে, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রাখছে, এদের সংবর্ধনা দেয়া অথবা এদের মেধার পরিচর্যা করার দায়িত্ব ছিল এই রাষ্ট্রের। কারণ এই রাষ্ট্রে আমরা এখানে যারা বসা আছি সবাই ট্যাক্সের টাকা দেয়, সেটা ডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আর ইনডিরেক্ট ট্যাক্সের টাকা দেয়। আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজকোষাগার ভর্তি করছি, আর সেই রাজকোষাগারে কিছু লুটতরাজ বেনিয়া সম্প্রদায় ক্ষমতায় যাওয়ার পরে লুটপাটের রাজত্ব তারা কায়েম করছে। জনগণের অধিকার থেকে তারা মানুষকে বঞ্চিত করছে, তরুণ প্রজন্মকে দুর্নীতি শিখাচ্ছে, তরুণ প্রজন্মকে শিক্ষার নামে অনৈতিক কার্যক্রমে লিপ্ত করছে। ক্যাম্পাসগুলোকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিল ফ্যাসিবাদের সময়। হত্যাযজ্ঞ, খুন খারাপি, লুটতরাজ, ধর্ষণের এক স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিল। আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী এই দেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। ক্যাম্পাসগুলোতে আমরা মেধাবীদের পদচারণায় মুখরিত দেখতে পাবো, আমরা প্রতিটি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক একটা পরিবর্তন দেখতে পাবো। কিন্তু ইন্টিরিম গভর্নমেন্টের এই পদক্ষেপে আমরা হতাশ হয়েছি। তারা শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠন করতে পারে নাই। উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়ার কথা ছিল, এই বরাদ্দের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পাইনি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিগত 10-15 বছর ধরে বা ধারাবাহিকভাবে বলা হচ্ছে বাংলাদেশের টোটাল জিডিপির 6% অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। বাংলাদেশের টোটাল বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। যদি এ জাতির উন্নতি করতে হয় তাহলে এ জাতির তরুণ প্রজন্মকে শিক্ষিত, দক্ষ মানব সম্পদে তাদেরকে পরিণত করতে হবে। কিন্তু আমরা সেই জায়গায় পদক্ষেপ নিতে দেখছি না। আমরা আরো অবাক হয়েছি যখন বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করার পরে 30-40 হাজার বেকার যুবক সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়, অথচ এই সরকার তাদেরকে চাকরি দিতে পারে না। তখন শিক্ষার উপর থেকে মানুষের আস্থা দিনে দিনে কমে যায়। আর যখনই একটা জাতির শিক্ষার উপর থেকে আস্থা কমে যায়, সে জাতিকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রাখা সহজ হয়। এই বাংলাদেশ সহ এই উপমহাদেশের ইতিহাস যদি বিশ্লেষণ করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই বঙ্গপ্রদেশে মুসলিম সালতানাতের ইতিহাসের পরে 550 বছর মুসলমান যখন শাসন করেছিল, এই উপমহাদেশের মানুষেরা ছিল বর্বর, শিক্ষিত ছিল না, সভ্যতার নাম বালাই তাদের ভিতরে ছিল না। এরপরে এখানে মুসলমানরা মক্তবের শিক্ষা, স্কুল, প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তারা চালু করে এখানে প্রায় 82,000 মক্তব তারা প্রতিষ্ঠা করেছিল, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শিক্ষা অর্জন করে সমাজ ব্যবস্থায় তারা অবদান রেখেছিল। কিন্তু ব্রিটিশরা যখন এই অঞ্চলে মুসলমানদের কাছ থেকে দখল করে নিল, এরপরে টানা 100 বছর মক্তবের শিক্ষা তারা ধ্বংস করেছে এবং 100 বছর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো পরিচর্যা এবং কোনো শিক্ষার কাঠামো তারা গড়ে তোলে নাই। তারা চেয়েছিল এই বঙ্গপ্রদেশের মানুষগুলোকে তাদের অধীনস্থ, কেনা গোলাম আর দাসে পরিণত করতে হবে, এবং তারা সেটাকে সফল হয়েছিল। 1843 সালে তারা যে ম্যাকলে কমিশন গঠন করেছিল, সেই কমিশন গঠন করে যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য, তাদের মুখ থেকে তারা ডিক্লেয়ার করেছিল যে আমরা ব্রিটিশদের গোলামি করার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই, যারা গরনে বলনে হবে বাঙালি, কিন্তু চিন্তায় মন মস্তিষ্কে হবে তারা হচ্ছে একজন ব্রিটিশ। তারা সেটা করতে সক্ষম হয়েছে। আমরা দেখছি লেখাপড়া করে কোনোভাবে একটা চাকরি চাকর হওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, কিন্তু আমাদের পিতামাতা, আমরা নিজেরা উদ্যোক্তা হওয়া, দেশকে গঠন করা, নতুন নতুন আবিষ্কার করা, গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা, এই জাতীয় চিন্তা চেতনার মধ্যে আমরা আমাদেরকে নিতে পারি নাই। আর একটা বড় সমস্যা আমাদের শাসক গোষ্ঠী। এই শাসক গোষ্ঠী যেভাবে এদেশের শিক্ষা কারিকুলামকে গড়ে তোলা দরকার ছিল, সব সময় তাবেদারি একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য এক লাঞ্ছিতকর শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা কথা বলেছি, আমাদের রাস্তায় রক্ত ঝরেছে, আমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে,
মানুষের অধিকারের ব্যাপারে যখন আমরা দারাজ কণ্ঠ দিয়ে রাজপথে প্রতিবাদ গড়ে তুলেছি, তখন আমাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এ দেশ থেকে আমাদেরকে নিষিদ্ধ করে তারা মনে করেছিল তাদের অধীনস্থ একটা গোলামীর জিঞ্জিরে এ দেশের মানুষকে তারা আবদ্ধ করতে পারবে। কিন্তু মানুষ জেগে উঠেছে, তাদের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ না হয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। এটা লজ্জাস্কর একটা পতন হয়েছে। আর এই পতন কোনো বৃদ্ধ মানুষের দ্বারা হয় নাই, এই পতনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র যুবকেরা, যাদের ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসে এক গণ বিপ্লব, এক গণ বিস্ফোরণ ঘটিয়ে এদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এবং আপনারা দেখবেন বাইতুল মোকাররমের একজন ইমাম পর্যন্ত এদেশে থাকা নিরাপত্তা মনে করছে না, করে নাই। কারণ তারা যে অপকর্মগুলো করেছে তাতে তাদের মুখ নাই এই বাংলাদেশের মানুষের কাছে, আর তারা থাকবে, তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এমন একটা দেশ আমরা তো চাই নাই। এই দেশের মানুষগুলো এদেশের মাটিকে ভালোবাসে না। ইসলামী ছাত্র শিবির তার জনগোষ্ঠীকে শিখায় একটি সমৃদ্ধ বাংলাদেশকে আমরা যদি গড়ে তুলতে চাই, তাহলে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে, যেই মানুষগুলো মানুষের সুখে দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াবে, মানুষের মতো মানুষ হবে। আমরা একটা কবিতা ছোটবেলায় পড়েছিলাম, আপনারাও পড়েছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পর। এই মানুষ হওয়ার ক্রাইসিসটা আজ থেকে আরো শত শত বছর আগের ঘটনা। মানুষের মতো মানুষ হচ্ছি না, আমরা পশুতে পরিণত হয়ে যাচ্ছি। জনসংখ্যা আমাদের দেশে বাড়ছে, মনুষ্যত্ববিহীন কিছু জনগোষ্ঠী আমরা তৈরি করতে পারছি। শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না, ইথিক্স নাই, মোরালিটি নাই। এ কারণে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের বোনেরা নিরাপত্তার সাথে শিক্ষা ব্যবস্থায় থাকতে পারছে না। স্বয়ং বিশ্ববিদ্যালয়ে প্রধান যিনি থাকেন অথবা শিক্ষক যিনি থাকেন, তাদের দ্বারা এদেশের নারীরা লাঞ্ছিত হচ্ছে। আমরা আরো আশ্চর্য হয়েছি আমরা যখন দেখেছি এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা যখন ভিন্ন মতের চর্চাগুলো করে, তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে তারা রাতের বেলায় পিটিয়ে হত্যা করে এ দেশে এক কলঙ্কজনক অধ্যায় তারা রচনা করেছিল। আমরা ভালো মানুষ দেখতে পাইনি। এ কারণে মানুষের ব্যাপারে আমরা বলে থাকি, আপনারা জানেন যে আমরা বলি যে তুই মানুষের মতো মানুষ হ। এটা কেন বলে? গরু ছাগলের ক্ষেত্রে কেউ বলে না তুই গরুর মতো গরু হ, ছাগলের মতো ছাগল হ। কারণ গরু ছাগল প্রাণীর যা করা দরকার তারা ঠিক সেই কাজটা করে, কিন্তু মানুষই হচ্ছে একটা প্রাণী যে তার যা করা দরকার সেই কাজটা তারা করে না। এজন্য তাকে শিক্ষিত হতে হয়, তাদের একাডেমিক্যালি এক্সিলেন্সি হতে হয়, পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হয়, মানুষের সাথে মিশে ব্যবহার বিধি শিখতে হয়। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই জিনিসটা ইথিক্স এবং মোরালিটির অনেক বেশি গ্যাপ দেখেছি, যার ফলশ্রুতিতে আমরা অবাক হয়ে দেখি ইউনিভার্সিটি থেকে পাশ করে এই দেশে দুর্নীতির সাথে জড়িত হচ্ছে। এদেশের ডিসিএসপি ম্যাজিস্ট্রেট যারা হচ্ছে তাদের নামে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করার অভিযোগ রয়েছে। এই দেশের আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যখন যাই, জুডিশিয়ারিতে বলেন, অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, এই জায়গাগুলোতে কাউকে চাকরি করতে গেলে 20 লক্ষ 30 লক্ষ টাকা একটা কনস্টেবলের চাকরিতে পর্যন্ত ঘুষ দিতে হয়। আমরা অবাক হয়ে যাই। লেখাপড়া করে এ দেশের জন্য মানুষেরা চাকরি করবে, সার্ভিস দিবে, তাকে ঢোকার আগেই যদি দুর্নীতিগ্রস্ত অবস্থায় তাকে ঢুকতে হয়, তাহলে এই সার্ভিসে ঢোকার পরে তো সে ওই দুর্নীতিটা করবেই। সুতরাং এই বাংলাদেশে যারা চাকরি করে তাদের একমাত্র ধান্দা আর চিন্তা ভাবনাই থাকে, আমি যে 20 লাখ দিয়ে ঢুকছি এই 20 লাখ কিভাবে আগে উসুল করব। ওই উসুল করার চিন্তা ভাবনা থেকে তার নৈতিকতা এবং মেধাকে তারা বিপর্যস্ত করে ফেলে। এরপরে তারা বলে ঘুষ খাবো নাকি ঘাস খাবো, ঘুষ না খাইলে তুমি কি আমারে টাকা দিবা এসে, আমি আলিশান ভাবে চলবো কিভাবে, এত লেখাপড়া করছি, এত খরচ করছি। মোরালিটি তারা বিসর্জন দিয়ে ফেলে। প্রিয় উপস্থিতি বন্ধুরা, তোমরা আজকে যারা এখানে রয়েছো, আগামী দিনে তোমরা এই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যদি এই বাংলাদেশকে গড়ে তুলতে চাও, মেধা নৈতিকতার এক মেলবন্ধনে এই সমাজ ব্যবস্থাকে গড়ার এক তীব্র সংকল্প বুকে ধারণ করে তোমাদেরকে চলতে হবে। সেটা যদি তোমরা না পারো, তাহলে মনে রাখো জীবনে অনেক বড় হয়ে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবা, কিন্তু যে টাকা দিয়ে যে সম্পদ তুমি গড়ে তুলবা, যে পোশাক তুমি পরবা, এইগুলো পোশাক নয়, এগুলো ঘাম ঝরানো মানুষের ঘৃণা আর সেই মৃত মানুষগুলোর রক্তের সাথে বেইমানি করা ছাড়া আর কিছুই না। আমরা তোমাদের কাছে আহ্বান জানাই,
সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আজ থেকে লাল সবুজের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা ওন করব। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ দেশকে গড়ে তোলার জন্য এক একজন তরুণ যুবককে তৈরি করেছে, যাদের ব্যাপারে ব্লেম দেওয়া হয়। টাকনুগিরার উপরে প্যান্ট পরে, এটা হচ্ছে শিবির করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হচ্ছে শিবির করে। হক কথা বলে, এটা হচ্ছে শিবির করে। ঘুষ খায় না, এটা হচ্ছে ছাত্র শিবির করে। দুর্নীতি করে না, এটা হচ্ছে ছাত্র শিবির করত। বিগত সময় এইভাবে ট্যাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা সেক্টর থেকে সব সৎ অফিসারগুলোকে অপসারণ করা হয়েছে। এটা একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। দুর্নীতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, পরিবারের পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, তাহলে এই মানুষগুলো ইসলামী ছাত্র শিবির করে। হ্যাঁ, আমরাও বলি আমাদের কার্যক্রমটাই হচ্ছে এইটা। আমাদেরকে অনেকে বলে তোমরা তো রাজনীতি করো, তোমাদের এইখানে ছাত্রদের দিলে সমস্যায় পড়ে যাব। আমরা বলি আমাদের এটা রাজনীতি যদি মনে করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজই করতে। উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম, the way of Islam, the guidance of Islam. If this means politics to you, then this is our politics. Absolutely, this is our politics. We call you the essential rules of Islam. And Islam is complete and comprehensive code of life. If you acquire the exceptional rules of Islam, you will get success in your life. আপনারা যদি জীবন বিধান হিসেবে ইসলামকে গ্রহণ করে নিতে পারেন, এই সমাজ ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা হবে। ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রের কর্ণকুহরে ডেকে ডেকে তাদেরকে মুয়াজ্জিনের মতো বলে, জীবনকে যদি গড়ে তুলতে চাও তাহলে এই সমাজ ব্যবস্থায় এই নোংরামির অক্টোপাস থেকে নিজেকে হেফাজত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নাই। ইসলামী ছাত্র শিবির তার ছাত্রদেরকে শিখায় রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা একটা প্রোগ্রাম করি, সভ্যদারি প্রোগ্রাম। সেখানে আমরা বলি তুমি হাত উত্তোলন করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতামাতাকে তুমি ঠিক তেমনি ভাবে লালন পালন করো, দেখে শুনে রাখো যেমনি ভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। আমরা পিতামাতার ব্যাপারে সহনশীলতা শিক্ষা দেই। রাতের বেলায় যখন সে চোখের পানি ফেলে তার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেই মানুষ আমরা ইসলামী ছাত্র শিবির তৈরি করি। একটা ছাত্র ইসলামী ছাত্র শিবির করার ফলে সে কোনো অপকর্মে, অন্যায়, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রকে হেরার আলোকে আলোকিত করার জন্য, কোরআন এবং সুন্নাহের আলোকে তার জীবনকে গড়ে তোলার জন্য কাজ করে। ইসলামী ছাত্র শিবির এই দেশ গঠন করার জন্য, এ দেশের দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত মানব সম্পদকে এখানে শিক্ষিত করে একটি সুন্দর সমাজ গড়ার জন্য তাদেরকে তৈরি করে ফেলে। প্রিয় উপস্থিতি, আজকে এই মেধাবীদের যে মিলন মেলা এখানে হয়েছে, আমি বিশ্বাস করি এই বাউফল এলাকাকে গড়ে তোলার জন্য আপনারা যেভাবে নিজেদেরকে তৈরি করছেন, অনেক সীমাবদ্ধতা থাকলেও নিজেকে যদি নিজেরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে। এটা ইসলামের মানে কোর একটি বিধান, মানজাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে তাকে দেয়া হয়। এজন্য অদম্য স্পৃহা নিজের মধ্যে লালন করতে হবে। আমি প্রায় একটা গল্প বলি। একবার সক্রেটিস একটা প্রোগ্রামে বক্তব্য রাখছে, এরকম একটা মেধাবীদের এক সম্মেলনে বক্তব্য রাখছে। বক্তব্য রাখার পরে একটা ছেলে তার বক্তব্যে উদ্ভাসিত, খুব চমৎকৃত হয়ে সে বক্তব্য শেষে সক্রেটিসের সাথে গিয়ে দেখা করছে। দেখা করে বলছে, আঙ্কেল, ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই অ্যাকুয়ার সাকসেস ইন মাই লাইফ? আমি আমার জীবনে কিভাবে সফলতা অর্জন করতে পারি, আমাকে কি আপনি বলতে পারেন? তখন সক্রেটিস তাকে কোনো কথা না বলে সে বলেছিল যে তুমি পরের দিন নদীর পাশে আমার সাথে বিকেলবেলা দেখা করবা, তোমার জন্য আমি ওয়েট করব, সেখানে আমি তোমাকে বলবো জীবনে কিভাবে সফলতা অর্জন করতে হয়। তো ছেলেটি সক্রেটিসের সাথে দেখা করার জন্য ইনটিন করে, বাবরি কাটা চুল, ফর্সা চেহারা, সে ইনটিন করে চলে গেছে নদীর পারে। সক্রেটিস তার আগে সেখানে গিয়ে বসে আছে, দাঁড়ায় আছে। সক্রেটিসের সাথে যখন ছেলেটার দেখা হলো, সক্রেটিস কোনো কথাবার্তা না বলে ছেলের ঘাড়ে হাত দিল। ঘাড়ে হাত দিয়ে হাঁটতে 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 নদীর ভিতরে হাঁটা শুরু করলো। ছেলেটা তো অবাক হয়ে গেল, কোনো কথা বলছে না, নদীর ভিতরে নিয়ে যাচ্ছে। ছেলেটা আবার চিন্তা করলো সম্ভবত আমার পা একটু ঠান্ডা করে মাথায় আমাকে কিছু হয়তো পরামর্শ দিবে, কিন্তু কোনো কথা নাই। বুক সমান পানির মধ্যে যখন চলে গেল দুইজন, সক্রেটিস হঠাৎ করে সেই ছেলেটার পেছনের বাবরি কাটা চুল ধরে পানির মধ্যে চুবাই ধরলো তাকে। এখন পানির ভিতরে চুপনি খাওয়ার পরে সে তো নিঃশ্বাস নিতে পারছে না। সে যত উপরের দিকে ওঠার চেষ্টা করে তাকে পানির মধ্যে তত চুবাই ধরা হয়। একটা পর্যায়ে সে হাঁসফাঁস করছে, যখন নিঃশ্বাস নিতে পারছে না, উপরে ওঠার চেষ্টা করছে। সক্রেটিস দেখলো আর কিছু সময় যাতে যদি তাকে রাখি তাহলে তার সাবলীলা সাঙ্গ মারা যেতে পারে। এরপরে তাকে উঠানোর পরে ছেলেটা হাঁপাচ্ছে, প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে। তখন সক্রেটিস তাকে বলল, বাবা
তুমি পানির মধ্যে এতক্ষণ পর্যন্ত আকুলভাবে কি প্রার্থনা করছিলে? তখন ছেলেটি বলল, আঙ্কেল আমি বাতাস চাচ্ছিলাম, বাতাস বাতাস। সক্রেটিস তাকে বলল যে তোমাকে যদি বাতাস না দিয়ে অনেক সোনা দানা দেয়া হতো? বুঝছে, না না না, সোনা দানা দিয়ে কি করবো, আমি তো না বাঁচলে সোনা দানা দিয়ে কি করবো? তখন সক্রেটিস তাকে বলছে, বাবা সফলতার কোনো রহস্য নাই, তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটা যদি ঠিক এইভাবেই চাও তাহলেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা। সুতরাং আমরা এখানে যারা এখানে বসে আছি, এই মেধাবী শিক্ষার্থীদের একটা আইকনিক টার্গেট ঠিক করতে হবে। টার্গেট এমন যেন না হয় সকালে এক টার্গেট, দুপুরে আর এক টার্গেট, রাত্রি এক টার্গেট, ঘুমানোর সময় আর এক টার্গেট। সকালে দেখলাম এসপি হইতে ভালো লাগে, হ্যাঁ পুলিশের চাকরি করব। দুপুরের বেলায় যে না এসপি তো অনেক পড়াশোনা, ওটার চাইতে ডাক্তার হওয়া ভালো। ডাক্তারের যখন বায়োলজি বই খুলে বসে তখন দেখেন মাজা ভন 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 করে, না না ইঞ্জিনিয়ার হব। এবার ম্যাথ কষ্টে বসলেন, দেখেন ম্যাথের আর ইকুয়েশন মিলে না, তখন বলেন না এই হায়ার ম্যাথ দিয়ে আমার হবে না, তাহলে এর বাইরে গিয়ে কিছু একটা হইলেই হয়। এখন স্বপ্ন যদি দিনে দিনে এইভাবে পাল্টাইতে থাকে তাহলে জীবনে সফলতা অর্জন করা যায় না। নেপোলিয়ান বোনাপার্টের ইতিহাস আপনারা পড়েছেন, তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। নেপোলিয়ান একদিন ছোটবেলায় 13-14 বছর বয়স, স্কুলে পড়ে, বাজারের ভিতর থেকে একদিন হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখেন একজন জ্যোতিষী হাত দেখে দেখে মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে। তখন নেপোলিয়ান ভিড় ঠেলে গিয়ে বলছে, আঙ্কেল আঙ্কেল আমার হাতের রেখাটা একটু দেখে বলেন তো আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো কিনা। তখন তার হাতের রেখাগুলো জ্যোতিষী দেখে বলছে যে না বাবা, তোমার হাতের রেখা এখান থেকে বাঁকা, যদি এটা সোজা হইতো তাহলে তোমার জীবনে তুমি সফলতা অর্জন করতে পারতা। তখন সে ওইখান থেকে বের হয়ে গিয়ে কাছে কিছু টাকা ছিল, সেটা দিয়ে একটা ব্লেড কিনে এরপরে হাতের রেখা ধরে টেনে সোজা বানায় ফেলছে। এরপরে ফিনকি দিয়ে যখন রক্ত বের হচ্ছে আর এক আঙুল দিয়ে এটা থাম দিয়ে এখানে ঠেসে ধরে তারপরে আবার সেই জ্যোতিষীর কাছে গেছে, ভিড় ঠেলে গিয়ে বলছে, আঙ্কেল আঙ্কেল বলেন তো এইবার আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো কিনা। তখন জ্যোতিষী তার এই দৃশ্য দেখে অবাক নয়নে তাকিয়ে বলছে যে বাবা, জীবনে তুমি সফল, তোমার রেখা তোমাকে করবে কিনা আমি জানি না, তোমার ভিতরে যে অদম্য স্পৃহা আমি দেখেছি, নিঃসন্দেহে তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা। পৃথিবীর ইতিহাস সাক্ষী, নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি বিপ্লবের শিশু বলা হয়, যেখানেই সে গিয়েছে এই তরুণ যুবক সেখানেই এক একটা বিপ্লব সংগঠিত করতে সক্ষম হয়েছে। তারেক বিন জিয়াদের ইতিহাস আমাদের জানা আছে, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস আমাদের জানা আছে, মুসা বিন নুসাইরের ইতিহাস আমাদের জানা রয়েছে। এই বীর বিপ্লবীরা যে টার্গেট নিয়েছে সেই টার্গেটে পৌঁছানোর জন্য চরম অধ্যবসায়, ধৈর্য, সহিষ্ণুতা, সহনশীলতা তারা প্রদর্শন করেছিল। সেটা আজকে যারা এখানে মেধাবীরা বসে আছো, স্কুল কলেজে যে রেজাল্টগুলো তোমরা করছো, মর্নিং শোজ দ্য ডে, আজকের এই সময়গুলো বলে দিবে তোমার ভবিষ্যৎ আসলেই কোন দিকে যাচ্ছে। সুতরাং তোমাকে এখন থেকে চেষ্টা করতে হবে। আইনস্টাইনের একটা বক্তব্য রয়েছে, সে বলেছেন লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো, যদি তুমি সেই বাইসাইকেলের ব্যালেন্স ঠিক রাখতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং, তাহলে তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে হবে। যদি তুমি তোমার বাইসাইকেলের প্যাডেল না ঘোরাও তাহলে তোমার বাইসাইকেল কখনো সরল রেখায় চলবে না, হয়তো ডান দিকে অথবা বাঁ দিকে তুমি কাত হয়ে যাবে। তোমার জীবনের এই চলার পথেও অনেক প্রতিকূলতা, অর্থনৈতিক অভাব, সকালে খাইতে পারি না, দুপুরে খেতে পারি না, বাবা রিক্সা চালাচ্ছে, কাজ নাই, অনেক কষ্ট হচ্ছে, আমাকে এখন চলে যেতে হবে, পরীক্ষা কালকে, আজকে ধান তোলার সময়, কত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা। কিন্তু তুমি বিশ্বাস করো এই প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা কোনো মানুষকে ছোট করে না। তার ভিতরে যদি অদম্য স্পৃহা থাকে সে তার লক্ষ্যপানে পৌঁছাতে পারে। শুধুমাত্র প্রয়োজন খেয়ে থাকি আর না খেয়ে থাকি, জীবনে আমার বাবা মাকে প্রহার করে নেশার টাকা না দেওয়ার কারণ। গাজীপুরে আপনারা দেখেছেন, ঢাকার বিভিন্ন জায়গায় কুপিয়ে কুপিয়ে বাপ সন্তানকে হত্যা করছে, আর সন্তান মা বাবাকে গুলি করে ঐশীর মতো মেয়েরও জন্ম হচ্ছে, যে উচ্চ শিক্ষিত, যারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে, কিন্তু নেশার টাকা তার বাবা তার মেয়েকে দিতে না পারার কারণে সেই মেয়ে তার বাবা মাকে হত্যা করেছে, জবাই করেছে। এত বিভৎস ঘটনাগুলো এই সমাজ ব্যবস্থায় ঘটছে, যেটা আমাদের জন্য লাঞ্ছনাদায়ক, কষ্টকর একটা বিষয়। কারণ আমাদের দেশের শিক্ষা আমাদের মানুষদেরকে সেভাবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, যার ফলে আমাদের নৈতিকতার দরকার। ইসলামী ছাত্র শিবির, এ কারণে আমরা বলি আমরা একটা ইনস্টিটিউশন। ইসলামী ছাত্র শিবির ইজ নট অনলি আ সো কল্ড স্টুডেন্ট অর্গানাইজেশন, বাট ইটস কমপ্লিটলি অ্যান ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনে আসলে ইন্টিগ্রিটি, মোরালিটি, সিনসিয়ারিটি, এই জিনিসগুলো ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে শিক্ষা দিবে। ইসলামী ছাত্র শিবিরের যে ভাইয়েরা আজকে বিদায় নিয়েছে, কর্মক্ষেত্রে রয়েছে,
রাজনীতির অংশগ্রহণ করেছে, এই মানুষগুলো দক্ষতার সাথে তাদের নিজ নিজ জায়গায় তারা সক্ষমতার পরিচয় দিচ্ছে। আজকে আপনারা এখানে এই আয়োজনের প্রধান অতিথি যিনি রয়েছেন, অত্র এলাকার কৃতি সন্তান বাউফলের নাম আমরা চিনেছি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কারণে। শফিকুল ইসলাম মাসুদ ভাই যে কর্মগুলো করে আজকে সারা পৃথিবীর মাঝে তিনি পরিচিত হচ্ছেন, সারা পৃথিবীকে আমাদেরকেও কর্মের মাধ্যমে চিনিয়ে দিতে হবে। আমরা কোনো নির্ধারিত সীমাবদ্ধতার জন্য জন্মগ্রহণ করি না, আমাদের জন্ম হয়েছে পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য। এই কারণে আমাদেরকে সংকল্প নিতে হবে। কবি নজরুল যেমন অনেক আগেই বলেছিল যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, এই দেশ হতে দেশ দেশান্তরে আমরা ছুটতে চাই। তিনি বলেছিলেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। সে যখন এই কথা বলেছিল তখন ইন্টারনেট আবিষ্কার হয় নাই, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আজকে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, টোটাল ইউনিভার্স আজকে পৃথিবীর এই জায়গাটা তিনি ভিলেজে পরিণত হয়েছে। পৃথিবীর ইনফরমেশন হাবগুলো আমাদের জন্য উন্মুক্ত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে গিয়েছে। এরকম সময় দক্ষ মানব সম্পদ হয়ে গড়ে ওঠার কোনো বিকল্প নাই। ইসলামী ছাত্র শিবির তোমাদের জীবনের পরতে পরতে দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তোমাদের সহযোগিতা করার জন্য ইসলামী ছাত্র শিবির কল্যাণমুখী কার্যক্রমগুলো রেখেছে। সুতরাং তোমাদেরকে এই আঙিনায় আমরা স্বাগত জানাচ্ছি। তোমাদের সুন্দর ভবিষ্যতের কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, ইসলামী ছাত্র শিবিরের জন্য তোমাদের কাছে দোয়া চাচ্ছি। আজকের এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন, আয়োজক মণ্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সামগ্রিকভাবে পরামর্শ দিয়ে এই প্রোগ্রামকে এত সুন্দর সাফল্যমণ্ডিত করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, সামগ্রিক পরিকল্পনা এবং তত্ত্বাবধানে থেকে রাত দিন পরিশ্রম করে এই প্রোগ্রামকে যিনি সফল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সবার জন্য দোয়া করি। এই প্রোগ্রামের মধ্য দিয়ে যেন নিজেদেরকে একটা বার্তা নিয়ে আমরা যেতে পারি, আমরা সীমাবদ্ধতার মধ্যে থাকবো না, আমরা নিজেকে এক্সপ্লোর করব, আমাদের দৃষ্টিভঙ্গিকে আমরা পাল্টাবো। পৃথিবীকে যদি পাল্টাতে হয় ঘুমিয়ে ঘুমিয়ে পাল্টানো সম্ভব নয়। যদি স্বপ্ন দেখি জেগে জেগে স্বপ্ন দেখতে হবে, এবং অবশ্যই মানুষ যদি কোনো চিন্তা করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দেয়। নিঃসন্দেহে আল্লাহর কাছে আমাদেরকে সহযোগিতা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।